নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে, মুশকিল কাজ সহজ হয়ে যাবে। এমনকি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের রসুনের খোসা। রসুন আমরা রান্না বান্নাতে প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। তবে রসুনের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। আর ফেলে দেওয়া উচিত। তবে এই রসুনের খোসা ফেলে না দিয়ে আমি আপনাদের কাছে দুটি এমনই টিপস শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। এখানে আমি নিয়েছি দুটো পেপারের টুকরো। এবার এই পেপারের টুকরোর মধ্যে কি করব, যে রসুনের খোসাগুলো রেখেছি তার মধ্যে বেশ কিছুটা করে আমি দিয়ে দেব। খোসাটা আমি সাইডে রেখে দেব, এটা কিন্তু অন্য কাজে ব্যবহার করব, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এবার নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা, এইভাবে করে অল্প করে আমি দিয়ে দিয়েছি। এবার এই যে পেপারটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ভাঁজ করে নেব। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু ভাঁজটি করে নিতে পারেন, তবে অবশ্যই দেখবেন কোনোভাবে যাতে খুলে না যায়। আর যদি কোনোভাবেই আপনারা ভাঁজ করতে না পারেন তাহলে পেপারটিকে মুড়িয়ে আপনারা কিন্তু রাবার ব্যান্ড এঁটে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে করে ভাঁজ করে নিয়েছি, ঠিক পকেট যেভাবে হয় ঠিক সেরকম। এবার আরও যে একটা রয়েছে সেটাকেও কিন্তু আমি একইভাবে ভাঁজ করে নেব, কিন্তু আমি পকেটের মতো করে বানাবো না। আর এটাকে আমি এইভাবে করে ভাঁজ করে নিয়েছি, তারপর এইভাবে মুড়িয়ে দেব। আর এর মধ্যে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। আপনাদের যেভাবে কাজটা করলে সুবিধা হবে আপনারা কিন্তু সেইভাবে করতে পারেন। আমি দুটো এভাবে করে বানিয়ে দেখিয়ে দিলাম। এবার নিয়ে নেব একটা আমি কাঁটা চামচ, সাহায্যে আমি পেপারের মধ্যে এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে নেব, যাতে করে বেকিং সোডা আর রসুনের খোসা মিশ্রণের ফলে একটা যে গন্ধের সৃষ্টি হবে সেটা যাতে খুব ভালোভাবে বেরিয়ে যায়। এবার এগুলো আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে, বড়রা রয়েছে যারা স্কুলে যায়, অফিসে যায়। আর রেগুলার স্কুল অফিসে যাওয়ার কারণে দেখবেন তাদের জুতোর থেকে একটা বাজে কিন্তু দুর্গন্ধ ছাড়তে থাকে, অনেকক্ষণ পর্যন্ত থাকে, কোনোভাবেই কিন্তু যায় না। আর যেহেতু স্কুল অফিস রেগুলার ওরা যায়, ওদের জুতো কিন্তু প্রত্যেক দিন আমাদের পক্ষে ধুয়ে পরিষ্কার করাও সম্ভব নয়। তো যে পেপারের মধ্যে এইভাবে করে আমি বেকিং সোডা রসুনের খোসাটাকে রেখেছি সেটাকে কি করব, এইভাবে করে জুতোর মধ্যে দিয়ে দেব। আর এইভাবে করে আপনারা কখন দেবেন, যখনই ওরা জুতো খুলে রাখবে তখনই এইভাবে দিয়ে দেবেন। আর দেখবেন 1 থেকে 2 ঘন্টা যখনই আপনারা এইভাবে রাখবেন দেখবেন জুতোর ভেতরের দুর্গন্ধ কিন্তু খুব সহজে চলে যাবে। আর এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না, যখনই ওরা জুতো খুলবে বাড়ির মধ্যে তখনই কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন। এই টিপসটি অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা। হলো আমাদের বাকি যে রসুনের খোসাগুলো রয়েছে সেগুলো নিয়ে। এখানে আপনারা এই ধরনের যে কোনো প্লেট, টিফিনের ঢাকনা অথবা এই ধরনের যদি মাটির পুরনো প্রদীপ থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। যে বাকি রসুনের খোসাগুলো রয়েছে আমি এইভাবে করে প্রদীপের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুটো লবঙ্গ। আপনাদের কাছে লবঙ্গ না থাকলে যদি দারুচিনি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি সামান্য পরিমাণের কর্পূর। কর্পূরটাকে হাতের সাহায্যে এইভাবে করে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিলাম। আর নিয়েছি সামান্য পরিমাণের তুলো, আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরোও দিতে পারেন। এবার মোমবাতির সাহায্যে আমি এটাকে এইভাবে করে জ্বালিয়ে নেব। এটা ভালোভাবে একটু জ্বলে যাবে। তারপর কি করবেন, আপনারা চাইলে এই প্রদীপটাকে হাত দিয়েও তুলে নিয়ে যেতে পারেন। আর যদি দেখেন একটু গরম লাগছে সেক্ষেত্রে যে কোনো প্লেটের ওপরে আপনারা এইভাবে করে চাপিয়ে নেবেন।
এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? সন্ধ্যার সময় দেখবেন আমাদের বাড়িতে অনেকেরই কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। তো যে রুমের মধ্যে দেখবেন অনেকটাই মশা রয়েছে, এইভাবে করে আপনারা ঘুরিয়ে দেবেন। দেখবেন একটা এমন ধোঁয়ার সৃষ্টি হবে যার কারণে কিন্তু মশা দেখবেন বাড়িতে থাকবে না, ওরা কিন্তু পালিয়ে যাবে। আর রুমের সাইড করেও কিন্তু এভাবে রেখে দিতে পারেন। তবে অবশ্যই দেখবেন যেখানে আপনারা এই প্রদীপটা রাখবেন তার আশেপাশে যেন কোনো জিনিস না থাকে। এই যে একটা ধোঁয়ার সৃষ্টি হয়, তার ধোঁয়ার গন্ধের কারণে কিন্তু দেখবেন মশা বাড়ি থেকে পালিয়ে যাবে। আপনারা চাইলে এই প্রদীপটাকে কিন্তু আপনাদের টয়লেটের মধ্যেও ঘুরিয়ে দিতে পারেন। তাই মশার উপদ্রব অনেকটাই বেশি, সেই জায়গায় যদি এই ধোঁয়াটা আপনারা দিয়ে দেন, মশা দেখবেন খুব সহজে বাড়ি থেকে চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা টুপি। শীতকালে দেখবেন বাচ্চারা এই ধরনের টুপি পরতে চায় না, কেন কি টুপি পরলেই বলে থাকে যে মাথার মধ্যে চুলকানি হয়ে যায়। আর শীতকালে যদি এই ধরনের টুপি না পরে তাহলে দেখবেন ওদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এর ফলে সর্দি জ্বর কাশি কিন্তু হয়ে যায়, তখন কিন্তু আরোই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা যখনই এই ধরনের টুপি বাচ্চাদের পরাবেন তার আগে কি করবেন, যাতে করে ওরা টুপিগুলো খুশি মনে পরেও নেবে, এমনকি ওদের মাথার মধ্যে চুলকানিও হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমে টুপিটাকে এইভাবে করে সোজা করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো। আপনারা চাইলে এখানে রুমালও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই কাপড়টার নিচের থেকে আমি এইভাবে করে একটু পাট করে নেব, আর তারপর সাইড থেকে এইভাবে করে মুড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার এটাকে এইভাবে করে উল্টো করে টুপির ভেতরে আমি এইভাবে করে দিয়ে দেব। আপনারা যদি এই কাপড় বা রুমালটা টুপির মধ্যে ফিক্স করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুতো দিয়ে সেলাইও কিন্তু করে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি কাপড়টা টুপির ভেতরে দিয়ে দিয়েছি। এবার যদি আপনারা এই টুপিটা বাচ্চাদেরকে পরান, দেখবেন ওদের মাথার মধ্যে কিন্তু কোনোভাবেই চুলকানি হবে না, এমনকি ওরা কিন্তু এই টুপিটা পরবো না সে কথাও কিন্তু আর বলবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতো বেসন। বেসন কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সকলেরই আনাই থাকে। আর নিয়েছি সামান্য পরিমাণের মধু, সেটাকেও আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একদমই সামান্য হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা হলুদ বেটেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব আমি এখানে 1.5 চামচের মতো দুধ। আপনারা চাইলে এখানে মালাইয়েরও ব্যবহার করতে পারেন, বা দুধ মালাই কিছুই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা জলেরও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা টমেটো টুকরো। এখন যেহেতু শীত পড়ে গেছে, টমেটো কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে আনাই থাকে। এবার যে মিশ্রণটা আমি বানিয়েছি সেটাকে কি করব, এই যে টমেটোর মধ্যে এইভাবে করে দিয়ে দেব। তারপর আমি এটাকে আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। যেহেতু এখন শীত পড়ে গেছে, আমাদের অনেকেরই কিন্তু হাত পা মুখ দেখবেন রুক্ষ শুষ্ক হয়ে যায়, ফেটে যায়, যে একটা কোমল ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না। তো আপনারা কি করবেন, এইভাবে করে মুখে হাতে গলায় যে জায়গায় আপনাদের মনে হবে রুক্ষ শুষ্ক হয়ে গেছে, ফেটে গেছে, খুব ভালোভাবে এই মিশ্রণটাকে লাগিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি বেশি সময় কিন্তু আমি রাখবো না। আপনারা যখনই এই মিশ্রণটা লাগাবেন তখন আপনারা 10 মিনিট রাখার পর কি করবেন, পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকে কিন্তু অনেক দামি দামি ক্রিম ব্যবহার করে থাকি, যাতে করে আমাদের স্কিনের রুস্কো শুষ্ক দূর হয়ে যায়, স্কিন নরম তুলতুলে থাকে, এমনকি
কোনোভাবেই না ফেটে যায়। তো এতগুলো টাকা খরচ না করে আমরা কিন্তু বাড়িতেই বেশ কিছু উপকরণ দিয়ে এইভাবে করে যদি একটা ক্রিম বানিয়ে নিই, তাহলে দেখবেন আমাদের স্কিনের মধ্যে উস্কো শুষ্কো ভাব চলে যাবে, কোমল নরম হয়ে যাবে, এমনকি কোনোভাবে স্কিন ফেটে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই ধরনের প্যাকেটের মধ্যে আমরা চাল, আটা, ডাল, নানা ধরনের জিনিস এনে রাখি। তবে দেখবেন এই প্যাকেটগুলোর মধ্যে এমনভাবে গিঁট দিয়ে দেয় যেটা কিনা আমরা খুব সহজেই খুলতে পারি না। আর যদি জোর করে গিঁটটা খুলতে যায়, অনেক সময় দেখা যায় প্যাকেটটা ফেটে যায়, এর ফলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই এই ধরনের প্যাকেটের মধ্যে কোনো কিছু জিনিস আনবেন আর যদি গিঁটটা খুলতে না পারেন, কিভাবে খুব সহজে খুলে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। যে গিঁট দেওয়া রয়েছে তার দুটো দিকের যে প্লাস্টিকটা রয়েছে আমি হাতের সাহায্যে এইভাবে উল্টো দিক করে একটু পেঁচিয়ে নেব। তো পেঁচিয়ে নেওয়া যখন হয়ে যাবে, তারপর কি করব, সামনের দিকে এইভাবে করে আমি প্রেস করব। আর কিভাবে কাজটি করছি সেটা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে যখনই আপনারা প্রেস করবেন, দেখবেন যে গিঁটটা রয়েছে আস্তে আস্তে কিন্তু খুলে যেতে শুরু করবে। আর তারপর হাতের সাহায্যে যখনই আপনারা এরকম করে নেবেন, খুব সহজেই কিন্তু আপনারা এই গিঁটটা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। ফ্রিজ আমরা শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন কম বেশি কিন্তু সকলেই ব্যবহার করে থাকি। কেন কি ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার স্টোর করে রাখি, মাছ মাংস রেখে থাকি, এমনকি বরফও কিন্তু আমরা বসিয়ে রাখি। তবে অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায়, যার কারণে সমস্যা হয় একটাই, আমরা যদি কোনো কিছু খাবার রাখি বা মাছ মাংস রাখি, সেটা কিন্তু কোনোভাবে বের করতে পারি না, এমনভাবে বসে যায়। আর তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তাছাড়াও অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে, যেটা আমরা কিন্তু অনেক সময় বুঝতেও পারি না। তো কিভাবে আপনারা ইলেকট্রিক বিলও কমিয়ে নেবেন, এমনকি অতিরিক্ত বরফ জমবে না, তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। নিয়েছি একটা চায়ের ছাঁকনি আর এর মধ্যে দিয়েছি 1 চামচের মতো লবণ। এবার ছাঁকনির সাহায্যে লবণটাকে আমি এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেব। আমরা যদি হাতে করে লবণটা এই ডিপ ফ্রিজের মধ্যে দিই, তাহলে কি হবে, কোথাও কম অথবা কোথাও বেশি পড়বে। আর যদি চায়ের ছাঁকনির সাহায্যে এইভাবে করে আমরা দিই, এতে কি হবে, চারিদিকে কিন্তু সমানভাবে লবণটা পড়বে। এরপর যদি আপনারা এই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু খাবার স্টোর করে রাখেন, বরফ বসিয়ে রাখেন, দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু জমবে না। আর যখনই আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজে বেরও করে নিতে পারবেন। তাছাড়াও অতিরিক্ত বরফ না জমার কারণে ইলেকট্রিক বিলও কিন্তু অতিরিক্ত আসবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জামা কাপড়। যেহেতু এখন শীতকাল পড়েছে, দেখবেন শীতের সময় আমাদের কিন্তু জামা কাপড় একটু বেশিই লাগে। আর যদি বাড়িতে বাচ্চা থাকে তখন তো আরও অনেকগুলোই আমাদের জামা কাপড় বের করতে হয়। তবে শীতকাল এলে মুশকিল হয়ে যায় একটাই, জামা কাপড় শোকাতে। কেন কি এই সময় রৌদ্র ভালোভাবে ওঠে না, অনেক সময় মেঘলা ওয়েদার থাকে আর ঠান্ডা হাওয়া দেয়। এই সময় যদি আমরা জামা কাপড় ধুয়ে দিই, দেখা যায় ঠিকঠাকভাবে জামা কাপড়গুলো কিন্তু শোকায় না, অনেকটাই ভিজে ভিজে থাকে। তাছাড়াও জামা কাপড় শোকানোর পরেও অনেক সময় দেখা যায় জামা কাপড়গুলো অনেকটাই ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে যদি আমাদের বাড়িতে বাচ্চা থাকে, তখন কিন্তু এই জামা কাপড় না শোকালে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো তখন আপনারা কিভাবে এই জামা কাপড়গুলো রোদ্রের ঝামেলা ছাড়াই শুকিয়ে নেবেন, তাও আবার এই ধরনের ছিদ্রযুক্ত ছাঁকনি বা ঝাঁঝরির সাহায্যে, তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমি এখন চলে এসেছি গ্যাসের সামনে, গ্যাসটাকে অন করে একদমই আমি কমিয়ে দেব। এবার এখানে নিয়েছি আমি ছিদ্রযুক্ত যে ছাঁকনিটা রয়েছে, সেটাকে এইভাবে করে আমি সেট করে নেব। আপনারা এখানে ছিদ্রযুক্ত থালারও ব্যবহার করতে পারেন। এবার এই যে পাত্রটা রয়েছে, আপনারা যদি দেখেন
অনেকটাই বড় হয়, সেই জায়গায় কিন্তু আপনারা বাটি দিয়েও নিচটায় সেট করে নিতে পারেন। এবার যে জামা কাপড়গুলো বাচ্চাদের দেখবেন শোকাবে না অথবা শুকিয়ে গেলেও অনেকটাই ভিজে ভিজে হয়ে যায়, সেই জামা কাপড়গুলো আপনারা এইভাবে করে কিছু সেকেন্ড উল্টে পাল্টে গরম করে নিলেই দেখবেন যদি ভিজে থাকে শুকিয়ে যাবে, তাছাড়াও ঠান্ডা হয়ে গেলে গরম হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু আপনারা যে সব সময় প্রত্যেক দিন করবেন তা কিন্তু নয়। অনেক সময় দেখবেন বাচ্চারা যদি স্কুলে যায় আর জামা কাপড় যদি শীতের সময় ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু তাদের পরতে অনেকটাই অসুবিধা হয়, তখন আপনারা জামা কাপড়গুলো এইভাবে করে গরম করে নিতে পারেন। আর যদি হালকা ভিজে থাকে জামা কাপড় তখন কিন্তু উল্টে পাল্টে গরম করলেই দেখবেন অনেকটাই জামা কাপড় শুকিয়ে যাবে। গ্যাসের মধ্যে জামা কাপড় শোকান দেখবেন অনেক সময় আমাদের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জামা কাপড়ও কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবে করে যদি আপনারা জামা কাপড় সেঁকে নেন দেখবেন আমাদের জামা কাপড় পোড়ানোর সম্ভাবনা থাকবে না, হাতের মধ্যে গরম লাগারও কিন্তু কোনো রকমের সম্ভাবনা থাকবে না। আর যেহেতু গ্যাসটা অনেকটাই কমিয়ে দিয়েছি যার কারণে আমাদের কিন্তু এইভাবে করে জামা কাপড় শোকাতে বা গরম করতে অনেকটাই সহজ হয়ে যাবে। আর যদি আপনারা গ্যাসটা অনেকক্ষণ জ্বালিয়ে থাকেন দেখবেন গ্যাসের বার্নারটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে, তো সেই সময়ও আপনারা কিন্তু এই ছিদ্রযুক্ত যে কোনো ছাঁকনি দিয়ে এইভাবে করে জামা কাপড়গুলো সেঁকে নিতে পারেন। আর তারপর আপনারা এইভাবে করে বেশ কিছুক্ষণ যদি সব জামা কাপড় রেখে দেন যেগুলো আপনাদের প্রয়োজন বাচ্চাদের জন্য, দেখবেন অনেকটাই কিন্তু গরম হয়ে থাকবে। আর যদি আপনাদের কাছে এই ধরনের কোনো ছিদ্রযুক্ত থালা অথবা কোনো বাটি কোনো কিছুই না থাকে আপনারা এই ধরনের যে কোনো পাত্র কিন্তু ব্যবহার করতে পারেন। একইভাবে আমি গ্যাসের মধ্যে এইভাবে করে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবো আর যখনই এই পাত্রটা গরম হয়ে যাবে তখন কি করব এইভাবে করে আমি সেঁকে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করছি। একইভাবে আপনাদের যদি জামা কাপড় ভিজে থাকে বা অনেকটাই ঠান্ডা হয়ে যায় শোকানোর পর তখন কিন্তু আপনারা এইভাবে করে জামা কাপড় গরমও করে নিতে পারবেন। আর যদি হালকা ভিজে থাকে তাহলে কিন্তু শুকিয়েও যাবে। আরও বলছি আপনাদের যে সব সময় এইভাবে জামা কাপড় শোকাতে হবে তা কিন্তু নয়। অনেক সময় জামা কাপড় দেখবেন ভালোভাবে শোকায় না, একটু ভিজে থাকে, আবার অনেক সময় জামা কাপড় শোকানোর পরেও দেখা যায় অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তাছাড়াও এমার্জেন্সির সময় যদি আপনাদের বাড়িতে বাচ্চা থাকে তখন কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।